আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশের আয়রন লেডির পতন, নানা প্রশ্ন। এরপর জানিয়ে দিব বন্যায় বাড়ছে উদ্বেগ, উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। এদিকে গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা। জানিয়ে দেব গোলাপের সাম্রাজ্য, বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আরো জানিয়ে দিব বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে, পানি জাগছে, ক্ষত, দুর্ভোগ, আতঙ্কের রাত দিন, ক্ষতিগ্রস্ত 57 লাখ, মৃত্যুর সংখ্যা বেড়ে 23, কুমিল্লায় প্লাবিত নতুন এলাকা, নোয়াখালীতে অবনতি, ফেনীতে উন্নতি হচ্ছে ধীর গতিতে, লক্ষ্মীপুরের দূরবর্তী এলাকার মানুষ ত্রাণের অপেক্ষায়, ঘুরে দাঁড়ানোর সংখ্যায় পাহাড়ের মানুষ, মৌলভীবাজারে খাবার ও পানি সংকট। এবং জানিয়ে দিব গম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দিব বন্যার কথা বলতে গিয়ে চোখ ভিজে উঠল ফেনীর বেবি সখিনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। বাংলাদেশের আয়রন লেডির পতন, নানা প্রশ্ন। শেখ হাসিনা বছরের পর বছর ধরে বাংলাদেশকে লোহার মুষ্টিতে শাসন করেছেন, কিন্তু 5ই আগস্ট প্রবল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান জনতা। প্রধানমন্ত্রীর খালি বাসভবনে ভিড় করে এসে বিজয় উল্লাস করতে থাকে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসাবে হাসিনার 15 বছরের রাজত্বের আকস্মিক পতন ঘটে। মিডিয়া আউটলেটের রিপোর্ট অনুযায়ী হাসিনার অফিসে থাকার শেষ 24 ঘন্টা সময় সত্যি মনে রাখার মতো ছিল। 4ই আগস্ট সন্ধ্যা 6টায় হাসিনা ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভ দমনের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউ জারি করেন। সেই রাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামান উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে অনলাইনে একটি মিটিং করেন এবং তাদের নির্দেশ দেন যে কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসা বেসামরিক লোকদের ওপর গুলি চালানো যাবে না। সেনাপ্রধান তখন সাবেক প্রধানমন্ত্রীকে ডেকে রিপোর্ট করেন যে তার সৈন্যরা রাজধানী ঢাকায় লকডাউন কার্যকর করতে পারেনি। 5ই আগস্ট সকালে হাসিনাকে কড়া পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবনে লুকিয়ে রাখা হয়। বিক্ষোভ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানিয়ে দেন যে তারা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এখন একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি বেগতিক বুঝে ওই সিনিয়র কর্মকর্তা হাসিনার ছোট বোন শেখ রেহানাকে বলেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে রাজি করাতে, তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, একজন ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সরকারের একজন উপদেষ্টা, মাকে ফোন করে রাজি করান। নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনা দ্রুত ভারতে প্রবেশের জন্য অস্থায়ী অনুমতি চেয়ে আবেদন করেন। হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছিল। তারা অনুমান করেছিল যে জনতার ভিড় 45 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যাবে। তিনি এবং রেহানা সরকারি বাসভবনের কাছে একটি পুরো বিমানবন্দরে এসে সামরিক হেলিকপ্টারে চড়েন। পদত্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দুপুর 2:30টার দিকে হাসিনা এবং তার বোন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় 2 ঘন্টা পর জেনারেল ওয়াকারুজ্জামান একটি টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন এবং বলেন যে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। ক্ষমতাচ্যুত এই নেত্রী, যিনি শেষ অবধি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন, তার জীবন ছিল অস্থিরতায় পূর্ণ। হাসিনা 1947 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং 1971 সালের মুক্তিযুদ্ধের একজন নায়ক,
4 বছরের পরে একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন। হাসিনার মা ও 10 বছর বয়সী ভাইসহ তার পরিবারের 6 সদস্যকে হত্যা করা হয়। হাসিনা ও রেহানা ওই সময় পশ্চিম জার্মানিতে থাকায় গণহত্যা থেকে রক্ষা পান। তারা বহু বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন। 1981 সালে হাসিনা দেশে ফিরে আসেন এবং তার পিতার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এর সভাপতি হন। 1990 সালে দেশের গণতন্ত্রীকরণের পর তিনি 1991 সালের সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন, কিন্তু আওয়ামী লীগ অপ্রত্যাশিতভাবে খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে হেরে যায়। 1996 সালের নির্বাচনে হাসিনা জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর হাসিনা নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন, বিরোধী দলকে দমন করেন এবং নিজের শাসনকে দীর্ঘায়িত করেন। সরকারি চাকরির জন্য বিতর্কিত কোটা পদ্ধতির কারণে বাংলাদেশের আয়রন লেডি এর আকস্মিক পতন ঘটে। দীর্ঘকাল ধরে বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। সেই সময় থেকে সরকারি চাকরিতে 30% সংরক্ষণ ছিল। 1971 সালের মুক্তিযোদ্ধাদের বন্যায় বাড়ছে উদ্বেগ, উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। বাংলাদেশের জনগণ এর একটি বৃহৎ অংশের মধ্যে গত কয়েক বছর ধরে প্রবলভাবে বেড়েছে ভারত বিরোধী মনোভাব। তাদের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে যেন তেন প্রকারে ক্ষমতা ধরে রাখতে মদত জুগিয়েছে। 21শে আগস্ট উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যায় বাংলাদেশ বিধ্বস্ত হবার পর আবারও বাংলাদেশিদের কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হয় ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবহিত না করেই ত্রিপুরার একটি বাঁধ থেকে পানি ছাড়ার জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে। ছাত্ররা অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত বিরোধী স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধির একজন নাহিদ ইসলাম ঢাকায় সাংবাদিকদের বলেন, সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতা প্রদর্শন করেছে। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে প্রজন্ম ভারতকে আমাদের শত্রু হিসাবে দেখে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদদের মধ্যে একজন প্রয়াত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি অভিযোগ তুলেছিলেন ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীগুলির পানি থেকে বঞ্চিত করেছে। এটি তারই একটি উদ্ধৃতি। ভারত এবং বাংলাদেশ গঙ্গা, তিস্তা এবং ব্রহ্মপুত্র সহ 54টি আন্তঃসীমান্ত নদী ভাগ করে ইউনূস প্রশাসনের ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এমনকি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে পানি সন্ত্রাসের দায়ে অভিযুক্ত করেছে। অন্য একটি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আমরা তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত জব্দ হবে। তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব উত্তেজনা বিরাজ করছে। ভারতের অভ্যন্তরীণ বাধ্যবাধকতার কারণে তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের প্রস্তাব গ্রহণে ভারতের সিদ্ধান্তহীনতাকে কাজে লাগাতে চাইছে চীন। নাহিদ ইসলামের মন্তব্যের ভার রয়েছে কারণ তিনি ছাত্র বিক্ষোভের অন্যতম প্রধান সংগঠক ছিলেন, যে বিক্ষোভ হাসিনার 15 বছরের শাসনকে উৎখাত করেছিল। নাহিদ বর্তমানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান। বৃহস্পতিবার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি জারি করে বন্যার কারণ ব্যাখ্যা করেছে। পররাষ্ট্র মন্ত্রক বলেছে, আমরা বাংলাদেশকে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে দম্বুর বাঁধ খুলে দেওয়ায় নাকি বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়েছে যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশে বন্যাটি মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়েছে যে দুম্বুর বাঁধটি বাংলাদেশের 120 কিলোমিটার উজানে অবস্থিত এবং এটি একটি কম উচ্চতার বাঁধ, প্রায় 30 মিটার লম্বা। প্রবল প্রবাহের ক্ষেত্রে পানি স্বয়ংক্রিয়ভাবে নির্গত হয়। ভারত বিকাল 3টা পর্যন্ত পানির স্তর বৃদ্ধির প্রবণতা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করতে থাকে। গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা। গতকাল সকাল 11:30 ফেনীর মহিপালে একটি বড় ত্রাণবাহী মিনি ট্রাক এসে থামল। স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক ট্রাকটি ঘিরে ধরলেন। তাদের দাবি, ফেনী সদর উপজেলায় অনেক মানুষ খাবার পাচ্ছে না। বন্যা কবলিত মানুষগুলোর জন্য খাবার লাগবে, কিন্তু ট্রাকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক জানান আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর পর দেওয়া হবে। হতাশা নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক সাইদুজ্জামান বলেন, ফেনীতে যে
যে বন্যা হয়েছে সেটা ইতিহাসে কখনো হয়নি। আমরা কয়েকজন বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছি, কিন্তু সেটা পর্যাপ্ত না। ফেনীর ফাজিলপুর, রামপুর সহ বেশ কয়েক জায়গায় মানুষ খাবার পায়নি, আশ্রয় কেন্দ্রে যায়নি, তাই তাদের খাবারের ব্যবস্থা স্থানীয়রাই করে যাচ্ছে। কিন্তু ফেনীর বাইরে থেকে অঢেল ত্রাণ সামগ্রী এলেও সেটা আশ্রয় কেন্দ্র ছাড়া কোথাও দেওয়া হচ্ছে না। আরেক স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন বলেন, ত্রাণ সামগ্রী আসছে অনেকে, কিন্তু বাসাবাড়িতে অনেক মানুষ সেটা পাচ্ছেন না। মানুষ খাবারের কষ্ট করছে অনেক, আর বেশি পানি যেখানে সেখানে সেনাবাহিনী ও সরকারি সংস্থা ছাড়া কেউ যেতে পারছে না। সরজমিন ফেনীর মাস্টারপাড়া, চারিপুর, বিরিঞ্চি এলাকা ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব সড়কে পানি বেশি থাকায় অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দোতলায় অবস্থান করছেন অনেকেই। তবে কম বেশি সবাই বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীরা খাবার নিয়ে দুই একবার এলেও তা পর্যাপ্ত নয়। বিরঞ্চি এলাকার বাসিন্দা মোহাম্মদ ওমর ফারুক বলেন, শুনছি সারা দেশ থেকে খাবার আসছে, কিন্তু আমাদের লোকাল ভাইরা যতটুকু পারছে করছে, এটা দিয়ে হয় না। বন্যা পরিস্থিতি এখন যেমন, ফেনী শহর ও আশেপাশের অনেক এলাকায় বানের পানি রয়ে গেছে, কমলেও তা ধীরগতি। অনেক স্থানে বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় কেউ কারোর খোঁজ নিতে পারছেন না। দেশের বিভিন্ন জেলা থেকে নৌকা, স্পিডবোট নিয়ে এলেও প্রবল স্রোত ও রাস্তাঘাট চেনা জানা না থাকায় উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। তবে সেনাবাহিনী, বিজিবি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অব্যাহত রেখেছে। গতকাল সকালে দেখা যায় শহরের এসএসকে সড়ক, ট্রাং রোড, মিজান রোড থেকে পানি নেমে গেছে। পুরাতন জেল রোড, কলেজ রোড, ক্যাডেট কলেজ রোড, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, রামপুর, পুরাতন পুলিশ কোয়ার্টার, শাহিন একাডেমি এলাকা, চারিপুর, বিরিঞ্চি, বনানীপাড়া সহ প্রায় সব এলাকা পানিতে তলিয়ে রয়েছে। সদরের 12 ইউনিয়নের 108টি ওয়ার্ডের সব এলাকা পুরোপুরি বন্যা কবলিত। গোলাপের সাম্রাজ্য বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যের অন্যতম এই হোতাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাদের হাজির করে এ মামলায় 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বন্যায় কোথাও বাড়ছে, কোথাও কমছে, পানি যাচ্ছে ক্ষত। দুর্ভোগ আতঙ্কের রাত দিন। ক্ষতিগ্রস্ত 57 লাখ, মৃত্যুর সংখ্যা বেড়ে 23। কুমিল্লায় প্লাবিত নতুন এলাকা, নোয়াখালীতে অবনতি, ফেনীতে উন্নতি হচ্ছে ধীর গতিতে। লক্ষ্মীপুরের দূরবর্তী এলাকার মানুষ ত্রাণের অপেক্ষায়, ঘুরে দাঁড়ানোর সংখ্যায় পাহাড়ের মানুষ। মৌলভীবাজারের খাবার ও পানি সংকট। দেশে চলমান বন্যায় উল্লেখ করার মতো সুখবর নেই। কোথাও পানি বেড়েছে, কোথাও কমেছে, জেগে উঠছে ক্ষত। বিপুল মানুষ দুর্ভোগ ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাত দিন। 11 জেলায় এখন পর্যন্ত 57 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 23-এ দাঁড়িয়েছে। গতকাল সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সামগ্রিকভাবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্যে গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়ী মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে ন্যায় বিচার পাননি। এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে। আগামী 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার
পানার ফলকার তুর্ক সেপ্টেম্বরে ঢাকা সফর করতে পারেন। সেই সফরের আগে গুম বিরোধী সনদে যুক্ততার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার মতামতের ভিত্তিতে কোনো আপত্তি ছাড়াই গুম বিরোধী সনদে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গুম বিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে চিঠি জাতিসংঘ মহাসচিবের দপ্তরে পাঠিয়ে দেবে বাংলাদেশ। সনদটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের, তাই পরবর্তী পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের মহাসচিব চিঠিটি জেনেভায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে পাঠাবেন। বন্যার কথা বলতে গিয়ে চোখ ভিজে উঠল ফেনীর বিবি সখিনার। 3 কক্ষের ছোট টিন শেড ঘর, ফুটো চাল, কাঠের জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতরে হাঁটু পানি, ফ্রিজ, ল্যাব, তোশক, জামা কাপড় ও আসবাব পড়ে আছে পানিতে, ভাসছে থালা বাসন। এর মধ্যে বিবি সখিনা তার 2 ছেলেকে নিয়ে সোফাগুলো ঘর থেকে বের করে আনার চেষ্টা করছিলেন। বিবি সখিনার বাড়ি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের পূর্বালী গ্রামে। গতকাল সোমবার দুপুর 12টায় যখন তার সঙ্গে কথা হচ্ছিল, তখন ঘরের উঠানে বুক সমান পানি ছিল। 50 সদ্য এই মা তার 2 ছেলের সঙ্গে ঘরের জিনিসপত্রগুলো বের করে আনার চেষ্টা করছিলেন। বন্যার প্রভাব সম্পর্কে বিবি সখিনা বলেন, 21শে আগস্ট সকালে ঝুম বৃষ্টি হয়, তখন বিভিন্ন এলাকায় পানি ওঠার খবর তারা পেয়েছিলেন। পরে দুপুরের দিকে উঠানে গোড়ালি পরিমাণ পানি জমে যায়। বেলা 1টার পর হঠাৎ ঢলের মতো করে পানি আসতে থাকে। 20 থেকে 25 মিনিটের মধ্যে তাদের ঘরের ভিতর হাঁটু পানি জমে যায়। ঘরের পানি ঢোকার পর বিবি সখিনার মনে হয়েছিল এর বেশি পানি হবে না, কিন্তু তা হয়নি। বেলা 3টার মধ্যে হু হু করে পানি বাড়তে থাকে, চারিদিকে শোরগোল পড়ে যায়। শিশুদের কোলে নিয়ে গ্রামের নারী পুরুষেরা সড়কের দিকে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে রাস্তায় বুক সমান পানি জমে যায়, ভয় পেয়ে যান সবাই। বিবি সখিনা বলেন, ঘর থেকে এক কাপড়ে বের হয়ে তারা স্থানীয় একটি মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুপুর 12টা থেকে বেলা 3টা, মাত্র 3 ঘন্টায় গ্রামের পরিবেশ পাল্টে যায়। বিবি সখিনা বন্যার কথা বলার সময় মুষড়ে পড়েন, চোখ ভিজে ওঠে তার। তিনি বলেন, মাটিতে মিশে গেলাম, কোনো জিনিস বাঁচাতে পারিনি। কিস্তিতে ফ্রিজ ও টিভি কিনেছিলাম, সব শেষ। সখিনার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তার 3 ছেলে, বড় ছেলে নুরুল আফসার বছর 3 আগে বিয়ে করেছেন। বাকি 2 ছেলের একজন রংমিস্ত্রি, অন্যজন বেকার। নুরুল আফসার প্রথম আলোকে বলেন, গ্রামে ছোটখাটো একটা মুদি দোকান চালিয়ে সংসার চালান তিনি। অন্য ভাইরা তেমন সহযোগিতা করতে পারেন না, তাকে পরিবার সামলাতে হয়। এবছরের মধ্যে ঘরের মেঝে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু এখন মাটি সরে গেছে। এছাড়া ফ্রিজ ও টিভি 6 দিন ধরে পানিতে ডুবে আছে, মনে হয় না আর মেরামত করা যাবে।